শুরু করব রিপোর্ট রাইটিং নাম্বার 18। আর আজকের টপিক হবে উম্যান এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া। বুঝতেই পারছো খুবই সেন্সিটিভ একটা টপিক। আর এটাকে নিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কোনো রেডি করব না রিপোর্ট লেখার আগে, যেমনটা আমরা অন্যান্য রিপোর্ট রাইটিংয়ের ভিডিওতে করে থাকি, কারণ টপিকটা এত সেন্সিটিভ। একে ছোট দুই একটা কথাই প্রকাশ করে দেবো সেটা কখনোই জাস্টিফাই হবে না। এই সমাজ, যে সমাজে আমি তোমরা বিশেষ করে পুরুষরা যেখানে বাস করি, তারা ডাইরেক্টলিভাবে হোক ইনডাইরেক্টলিভাবে হোক মহিলাদের উপরে যে টর্চার করছে, সেটা ফিজিক্যালিভাবে হোক মেন্টালিভাবে হোক, তাকে 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে ভিডিওতে তুলে ধরা এটা কখনোই পসিবল হবে না। এতে মিসআন্ডারস্ট্যান্ডিং রেডি হতে পারে। এর সম্পর্কে অনেক তথ্য দিতে হবে, অনেক কিছু জিনিস দিতে হবে, যাতে আমরা রিয়েলাইজ করতে পারি যে হচ্ছে আমরা সত্যিই দায়ী মহিলাদের উপরে টর্চারের জন্য। তো যাই হোক, এটাকে নিয়ে আমি বেশি কথা বলছি না, তবে আমি একটা সার্ভের রিপোর্ট তোমাদেরকে দেখাবো, যে রিপোর্ট ধরুন তোমাদের একটা আইডিয়া আসবে যে আমরা কতটা দায়ী, উমেন মহিলারা কতটা সেফটি কতটা ডেঞ্জারের মধ্যে রয়েছে, সেই ব্যাপারে একটা আইডিয়া তোমাদের কাছে আসবে। দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস কান্ট্রিজ ফর উমেন 2018, এই যে সার্ভেটা করা হয়েছিল থমসন রেউটার্স ফাউন্ডেশন দ্বারা। এটা একটা আন্তর্জাতিক সংস্থা, যে সংস্থানটা একাধিক জায়গায় তার বিভিন্ন রকম সার্ভের জন্য একাধিকবার অ্যাওয়ার্ড পেয়েছে আন্তর্জাতিক মানের। আর এই সংস্থানটা এবার সার্ভে করেছে পৃথিবীর মধ্যে সবথেকে ডেঞ্জারাস কান্ট্রি কোনগুলো উম্যানদেরকে রাখার জন্য, মানে মহিলাদের জন্য সবথেকে বিপজ্জনক দেশ কোনগুলো, তার টপ 10 লিস্ট প্রকাশিত করেছে। আর আমি বিশ্বের মানচিত্রে দেখানোর চেষ্টা করব সেই সমস্ত দেশের নাম। এবার ভারতের স্থান হচ্ছে এখানে 1 নম্বরে, যেটা কিনা খুবই দুঃখজনক ব্যাপার। এই যে সংস্থা যে রয়েছে, সে আজ থেকে 7 বছর আগেও একটা সার্ভে করেছিল, আর সেই সময় ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল এখানে 4-এ, কিন্তু আজ 7 বছর পরে ইন্ডিয়ার স্থান আরও খতরনাক হয়ে গেছে। ইন্ডিয়া এখন 1 নম্বরে, সব থেকে বিপজ্জনক দেশ এখন ইন্ডিয়া। এই যে সংস্থান যেটা রয়েছে, সে বিভিন্ন ক্যাটাগরিতে ভারতীয় মহিলাদেরকে ভাগ করেছে, মানে তাদের স্বাস্থ্য হোক বিভিন্ন রকম দিক থেকে যে যে বিষয়ের উপরে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয় সেইগুলোকে আলাদা আলাদা করে ভাগ করেছে, সেখানে র্যাঙ্কিং করেছে। আর ওভারঅল যখন র্যাঙ্কিং করা হয়েছে, সেখানে দেখা গেছে ইন্ডিয়া হচ্ছে 1 নম্বর স্থানে রয়েছে, সব থেকে খারাপতম স্থানে রয়েছে। তো দেখতে পাচ্ছ হেলথের দিকে যখন ক্যাটাগরিতে ভাগ করেছে, তো ইন্ডিয়া রয়েছে 4 নম্বর স্থানে। মানে এর আগে আরও 3খানা কান্ট্রি রয়েছে যারা ইন্ডিয়ার থেকেও খারাপ অবস্থায় রয়েছে। কালচারাল অ্যান্ড রিলিজিয়ানে রয়েছে ভারতবর্ষ 1 নম্বরে। তো দেখতে পারো এখানে টোটাল জিনিসটা তোমরা পড়ে নিতে পারো। চাইল্ড ম্যারেজ, ফোর্সড ম্যারেজ মানে জোর করে বিবাহ দেওয়া, এই সমস্ত জিনিসে ইন্ডিয়া 1 নম্বরে। ডিসক্রিমিনেশনে 3 নম্বরে। সেক্সুয়াল ভায়োলেন্স, যেটা সব থেকে খতরনাক জিনিস, সেখানে রয়েছে ইন্ডিয়া 1 নম্বরে। এটা এতটাই খতরনাক জিনিস, আর যেটা করা হয় আমাদের মতো প্রতিটা ব্যক্তিদের দ্বারা, আমাদের মতো মানুষ যাদের ভিতরে লুকিয়ে রয়েছে পশুত্ব ভাব, তারা এই জিনিসগুলো করে ফেলে। তো আর এই সমস্ত মানুষ ভারতবর্ষে একাধিক পরিমাণে রয়েছে। দেখতে তো মানুষের মতো, কিন্তু তাদের মনের মধ্যে রয়েছে পশুত্ব ভাব। আর একাধিক, আমার মধ্যে তোমার মধ্যে একাধিক মানুষের মধ্যে এই জিনিস রয়েছে। আর যার দরুন ইন্ডিয়া আজ 1 নম্বর র্যাঙ্কে রয়েছে। এটা সার্ভের রিপোর্ট, আন্তর্জাতিক একটা সার্ভের রিপোর্ট। আরও যে সমস্ত দেশ এখানে রয়েছে তারা হচ্ছে আফগানিস্তান 2 নম্বর স্থানে রয়েছে, সিরিয়া 3 নম্বর স্থানে রয়েছে, সোমালিয়া 4 নম্বর, আর 5 নম্বরে রয়েছে সৌদি আরব। তো যাই হোক, বেশি কথা বলবো না, আমরা পয়েন্টের দিকে চলে আসি, কারণ অনেকেরই আমার কথাতে খারাপ লেগে যেতে পারে। অনেকে ভাবতে পারে স্যার পুরুষদের উপরেই বা আমাদের উপরেই কেন এত টার্গেট করছে। তো খারাপটা মনে রাখবে তাদেরই লাগবে যারা এই মেন্টালিটির সাথে বেশি জড়িত। আর তারা যদি আমাকে খারাপ ভাবে তো ভাবুক, কোনো যায় আসে না। আর তাদের খারাপ লাগার জন্যই আমি এটা বলছি। আর সরকারকে এই সমস্ত ব্যক্তিদের জন্য স্পেশাল কিছু আইন আনা উচিত। এই সমস্ত জেল ফেল নয়, ডাইরেক্ট কোনো একটা খারাপ কাজ করবে আর তার টোটালি অঙ্গচ্ছেদ করা হবে, এরকম যদি কিছু আইন আনা হয়, তবে সাথে সাথে টোটাল জিনিস কিন্তু হচ্ছে ইন্ডিয়া যেটা 1 নম্বরে রয়েছে, সেখান থেকে অনেক ভালো স্থানে পৌঁছাতে পারবে। তো যাই হোক, বেশি কথা বলবো না, চলে আসি আমাদের পয়েন্টের দিকে। বলেছে
জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, লিঙ্গ মানে সেটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে বা ট্রান্সজেন্ডারও হতে পারে। ইকুয়ালিটি মানে সমতা, তো লিঙ্গের সমতা, লিঙ্গের যে সমতার কথা মানে লিঙ্গ যে সমান, কোনো রকম বৈষম্য যে নেই, এই যে সমতার কথা ইজ এনশ্রাইন্ড, এনশ্রাইন্ড মানে নথিভুক্ত করা। তো এই যে জেন্ডারের সমতা নথিভুক্ত করা রয়েছে ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ভারতীয় সংবিধানে। পজিটিভ ডিসক্রিমিনেশন ইন ফেভার অফ উম্যান। আচ্ছা, তোমাদের মাথায় এবার আসছে যে পজিটিভ ডিসক্রিমিনেশন ব্যাপারটা কি? যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছো তারা এই ব্যাপারটা জানো। ডিসক্রিমিনেশন ব্যাপারটা হচ্ছে মানে বৈষম্য, আর বৈষম্য যদি হয় তো পজিটিভ বৈষম্য আবার ব্যাপারটা কি? তো এটা খুব জানা ইম্পর্টেন্ট জিনিস। বৈষম্য সাধারণত বোঝায় যে একজন আরেকজনের মধ্যে বিভেদ, একজনকে বড় করে দেখা, একজনকে ছোট করে দেখা। তো বৈষম্য সাধারণত নেগেটিভই হয়, কিন্তু পজিটিভ বৈষম্যও হতে পারে। পজিটিভ বৈষম্য বলতে সেই জিনিসকে বোঝাচ্ছে যখন বৈষম্য করা হচ্ছে সেটা সমাজের উপকারের জন্য, কোনো একটা শ্রেণী বা কোনো একটা জাতি কোনো দিক থেকে পিছিয়ে রয়েছে, তাকে কিছু প্রফিট দেওয়া হচ্ছে অন্য শ্রেণীর তুলনায়, যে আগে থেকে উপরের স্থানে রয়েছে তার থেকে বেশি প্রফিট কাকে দেওয়া হচ্ছে, যে নিচে রয়েছে। তো এখানে ডিসক্রিমিনেশন হচ্ছে, একে কম প্রফিট, যে বেশি জায়গায় ছিল তাকে প্রফিট দেওয়া হচ্ছে না, কিন্তু যে নিচে ছিল তাকে প্রফিট দেওয়া হচ্ছে, ডিসক্রিমিনেশন হচ্ছে। কিন্তু এটা পজিটিভ ডিসক্রিমিনেশন, কারণ সমাজকে ব্যালেন্স করার উদ্দেশ্যে। সাপোজ ধরো মহিলারা আজ নিচে রয়েছে, পুরুষরা আজ উপরে রয়েছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন ওয়েতে আজ আমাদের সমাজ এমনভাবে ফিক্সড করে রাখা হয়েছে যেখানে মহিলারা নিচে রয়েছে আর পুরুষরা অনেক উপরে রাখা হয়েছে পুরুষদেরকে। তো সেই মহিলাদের কিছু আজ সুবিধা দেওয়া হচ্ছে। তো এটাই বলা হচ্ছে পজিটিভ ডিসক্রিমিনেশন, যেটা সমাজের জন্য দরকার। সমাজের জন্য যে বৈষম্য করা হয় সমাজের উপকারের জন্য, তাকে বলা হয় পজিটিভ ডিসক্রিমিনেশন। আজ পুরুষরা অনেক উপরে, যে মহিলাদের স্থান ধরে নাও নিচে, মহিলাদেরকে পুরুষের সমান আনার জন্য মহিলাদের কিছু স্পেশাল পাওয়ার দেওয়া হয়। বিভিন্ন রকম সংরক্ষণ তোমরা দেখতে পারো চাকরির পরীক্ষাতে, বাসের সিটে দেখতে পারো মহিলা বলে লেখা রয়েছে। তো এই যে সুবিধাগুলো যেগুলো দিচ্ছে, এগুলো সমাজে ইকুয়ালিটি আনার জন্য, এটা সমাজের উপকারের জন্য। কিন্তু আমাদের তো এখনও প্রবলেম আসে যে মহিলাদের কেন সংরক্ষণ দেওয়া হচ্ছে, কারণ আমাদের মধ্যে নলেজের কমতি আছে, প্রচুর নলেজের কমতি আছে, যে প্রাচীন সময় থেকে এখনো পর্যন্ত মহিলাদের উপরে কেমনভাবে টর্চার করা হচ্ছে। এই কারণে আজ আমরা এই কথা বলে দিই, যারা জানি না, অনেক ভালো ছেলেরা রয়েছে যারা না জেনেই এই যে এখানে কমেন্ট করে দেয় যে মেয়েদেরকে কেন এত প্রফিট দেওয়া হচ্ছে, কেন এত সুবিধা দেওয়া হচ্ছে। তো তাদের শুধুমাত্র নলেজের অভাব, তাদের মেন্টালিটি খারাপ আমি এমন বলছি না, তাদের নলেজের অভাব রয়েছে। যদি সঠিক নলেজ নিতে পারো তো এই ব্যাপারটাকে অবশ্যই সাপোর্ট করবে। কারণ যারা হচ্ছে কনস্টিটিউশন মেকার, এটা মনে রেখো, তারা হচ্ছে আমাদের মতো নর্মাল ব্যক্তি ছিল না, তাদের মধ্যে যথেষ্ট ট্যালেন্ট ছিল, যথেষ্ট ট্যালেন্ট, আর আমাদের থেকে তো অনেক বেশি। যাই হোক, এই ব্যাপারটা আশা করি বুঝতে পারলে পজিটিভ ডিসক্রিমিনেশনের ব্যাপারটা। উম্যান এম্পাওয়ারমেন্ট মিনিং। আচ্ছা, পরের পয়েন্টে দিয়েছে উম্যান এম্পাওয়ারমেন্টের অর্থটা কি, তারপরে দিয়েছে প্র্যাকটিক্যালি উম্যান এম্পাওয়ারমেন্ট ইজ স্টিল অ্যান ইলিউশন অফ রিয়ালিটি। ইলিউশন মানে হচ্ছে ভ্রম, রিয়ালিটি। তো বর্তমানে প্র্যাকটিক্যাল লাইফে যদি ভাবা হয়, যদি গ্রাউন্ড লেভেলের কথা ভাবা হয়, উম্যান এম্পাওয়ারমেন্ট তো বিভিন্ন রকম দিক থেকে দেওয়া হচ্ছে, মহিলাদের মধ্যে ক্ষমতা দেওয়া হচ্ছে বিভিন্ন রকম দিক থেকে, কিন্তু প্র্যাকটিক্যালি ওয়েতে যদি দেখা হয় তবে কিন্তু এটা এখনো পর্যন্ত রিয়ালিটিতে সেরকমভাবে বাস্তবায়িত হয়নি। মেনি ইন্ডিয়ান উম্যান ফেসেস ডিসক্রিমিনেশন। অনেক ভারতীয় মহিলা রয়েছে যারা এই বৈষম্যের শিকার, মানে এবার কিন্তু খারাপ দিকের কথা বলা হয়েছে। এম্পাওয়ারমেন্ট হেল্পস টু রিডিউস ইন ডোমেস্টিক ভায়োলেন্স। তাহলে এই যে এম্পাওয়ারমেন্ট মানে যে ক্ষমতা দেওয়া, এম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে ক্ষমতা দেওয়া। এই ক্ষমতা দেওয়ার ব্যাপারটা, মহিলাদের যে ক্ষমতা দেওয়ার ব্যাপার, এটা হেল্প করছে কিসে? রিডিউস করছে মানে কমিয়ে দিচ্ছে ইন ডোমেস্টিক ভায়োলেন্স। এবার ডোমেস্টিক ভায়োলেন্স মানে কি? ডোমেস্টিক মানে লোকাল ভায়োলেন্স। সাধারণত একটা পরিবারে একটা মহিলার উপরে যে টর্চারগুলো করা হয় তাকেই বলা হয় ডোমেস্টিক ভায়োলেন্স। আর আমরা জানি এর ডেটাগুলো তোমরা একবার একটু নেটে সার্চ করে দেখবে, তবে বুঝতে পারবে ইন্ডিয়াকে কেন 1 নম্বরে রেখেছে বিপজ্জনক মহিলাদের দিক থেকে, বিপদতম স্থানের দিক থেকে।
গিভ দ্য মানে লোকাল এরিয়াতে যে মহিলাদের উপরে যে টর্চার করা হয় ফিজিক্যালি হোক মেন্টালি হোক সেটাই হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। অ্যান্ড গিভ দ্য ভ্যালু টু উম্যান। তো এটা কি বলছে, এম্পাওয়ারমেন্ট কিসে হেল্প করবে, কমাতে হেল্প করবে, কি কমাতে, ডোমেস্টিক ভায়োলেন্স। আর কি দিতে সাহায্য করবে, ভ্যালু টু উম্যান, এবং মহিলাদের মূল্য দিতে সাহায্য করবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ টেকেন enough initiative to promote women empowerment by introducing different schemes and policies। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করেছে, বিভিন্ন রকম ইনিশিয়েটিভ নিয়েছে, বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে কি করতে, উমেনদের এম্পাওয়ারমেন্টের এই ব্যাপারটাকে প্রমোট করার জন্য। বিভিন্ন রকম কিসের মাধ্যমে, স্কিমের মাধ্যমে, বিভিন্ন রকম পলিসির মাধ্যমে। তো শুরু করি আমাদের রিপোর্ট রাইটিং। আর এই রিপোর্ট রাইটিংটা আমি বিভিন্ন আর্টিকেল থেকে কালেকশন করে লিখেছি, যতটা তথ্য দেওয়া সম্ভব, যতটা ভালোভাবে লেখা সম্ভব আমি লিখেছি। কিন্তু এর মানে এটা নয় যে এটা বেস্ট রাইটিং, এর থেকে অনেক ভালোভাবে লেখা যেতে পারে বা ভ্যারাইটি লেখা যেতে পারে। শুধু এটা তো একরকমভাবে লেখা হয়েছে, একেই যদি চাও তো বিভিন্ন কোয়ালিটিতে তুমি লিখতে পারো। তো তোমরা বিভিন্ন আর্টিকেলগুলোকে পড়ো, নিউজ পেপারগুলোকে পড়ো, আর তারপরে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে তৈরি করে লেখার প্র্যাকটিসটা করো। তো হেডিং আমি দিয়েছি উমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া বাই আ স্টাফ রিপোর্টার। ইন ইন্ডিয়া কেন দিয়েছি, কারণ পয়েন্টে দেখবে এখানে ইন্ডিয়া বলে মেনশন আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়া বলে বিভিন্ন জায়গায় মেনশন আছে। দেখো আবার ইন্ডিয়ান উমেন, তাই আমি ইন ইন্ডিয়া হেডিংয়ে দিয়ে দিয়েছি বাই আ স্টাফ রিপোর্টার। আর এখানে প্লেস রয়েছে, ডেট রয়েছে। প্লেস আর ডেট তোমরা যে কোনো জায়গার দিতে পারো, অথবা ডেট যে কোনো ডেট দিতে পারো, এতে কোনো যাই আসবে না। সাধারণত পরীক্ষার ডেট আর পরীক্ষার প্লেসই আমার মেনশন করি, কিন্তু যদি না দাও কোনো অসুবিধা নেই। ততক্ষণ পর্যন্ত অসুবিধা নেই যতক্ষণ না পর্যন্ত পয়েন্টে কোনো কিছু মেনশন না থাকবে। পয়েন্টে যদি মেনশন থাকে তুমি ওইখানকার রিপোর্টার, তুমি এটা এই ডেটে তুমি লিখছো, তবে গিয়ে তুমি সেখানে সেই ডেট আর সেই প্লেস দেবে, তাছাড়া কোনো প্রবলেমের কিছু নেই। Today, the empowerment of women has become one of the most important concerns of 21st century. Concerns মানে হচ্ছে উদ্বেগ। তো বর্তমানে এই যে ক্ষমতায়ন যেটা উমেনদের রয়েছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস কিসের, 21st সেঞ্চুরিতে। The principle of gender equality is enshrined in the Indian Constitution in its preamble, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড ডিরেক্টিভ প্রিন্সিপালস। তো দেখো পয়েন্টে শুধুমাত্র এটুকু ছিল, দ্য প্রিন্সিপাল অফ জেন্ডার ইকুয়ালিটি ইজ এনশ্রাইন্ড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, শুধুমাত্র এটুকু ছিল। কিন্তু আমি জানি ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোথায় কোথায় এই ব্যাপারটাকে উল্লেখ করা আছে। উল্লেখ করা আছে প্রিয়াম্বেলে, ফান্ডামেন্টাল রাইটসে মানে মৌলিক অধিকারে, ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড ডিরেক্টিভ প্রিন্সিপালস, এই সমস্ত জায়গাতে যে জেন্ডার ইকুয়ালিটির কথা কিন্তু লিপিবদ্ধ করা রয়েছে। তাই আমি এই জায়গাগুলোকে মেনশন করে দিলাম যাতে স্ট্যান্ডার্ডিটি আরও ভালো হয়ে যায়। শুধুমাত্র পয়েন্টে ব্র্যাকেটটুকুনি ছিল, তার সাথে আমি আরেকটু মেনশন করে দিলাম যেটা ফ্যাক্ট বেসিসে। দ্য কনস্টিটিউশন নট অনলি গ্র্যান্টস ইকুয়ালিটি অফ উম্যান, ইকুয়ালিটি টু উম্যান মানে আমাদের যে কনস্টিটিউশন রয়েছে, সংবিধান রয়েছে, সেটা শুধুমাত্র গ্র্যান্ট করে না যে ইকুয়ালিটি অফ উম্যান, যে শুধুমাত্র এটা বলেই সে চুপ হয়ে থাকে না যে কোয়ালিটি মানে ইকুয়ালিটি অফ টু উম্যান মানে উম্যানদের যে সমতাটা রয়েছে শুধুমাত্র এর কথাই বলে না, বাট অলসো এম্পাওয়ার্স মানে হচ্ছে ক্ষমতা দেয় দ্য স্টেট টু অ্যাডপ্ট মেজার অফ পজিটিভ ডিসক্রিমিনেশন ইন ফেভার অফ উম্যান, যেটা আমরা বলছিলাম পজিটিভ ডিসক্রিমিনেশন, তাকে এরকমভাবে লেখা হয়েছে। তো দেখো এখানে নট অনলি বাট অলসোর ব্যবহারটা করা হয়েছে, এটা নিয়ে আমি একটু পরে বলছি, এর ইউজটা আমি পরে বলে দিচ্ছি। এখানে বলেছে আমাদের কনস্টিটিউশন শুধুমাত্র পারমিশন দেয় না যে উম্যানরা সমান পুরুষদের তুলনায়, এটা আরও বর্ণনা করে যে মহিলাদের মধ্যে কিছু পাওয়ার রয়েছে, মহিলাদেরকে কিছু পজিটিভ ডিসক্রিমিনেশনের দিকে কি করা হচ্ছে, ফেভার করা হচ্ছে। এই ব্যাপারেও কিন্তু আমাদের কনস্টিটিউশন বলে। তো দেখো এখানে নট অনলি যেটা রয়েছে এর পজিশনটাকে দেখার চেষ্টা করি, আমাদের বিভিন্ন রকম এরর কারেকশন হোক, সেন্টেন্স ইমপ্রুভমেন্টে হোক, নট অনলি বাট অলসো কিন্তু চলে আসে। তো দেখো নট অনলি এটা কার
আগে রয়েছে, দেখো ভার্ব তার পরে রয়েছে, মানে ভার্বের আগে নট অনলি রয়েছে, তাহলে বাট অলসোর পরেও কি থাকবে, একটা ভার্ব থাকবে, বা ভার্বের আগে কি হবে, বাট অলসো হবে। তো এম্পাওয়ার্স হচ্ছে ভার্ব আর গ্র্যান্টসও হচ্ছে ভার্ব, ভার্বের আগে নট অনলি, তাহলে বাট অলসোর পজিশনও কোথায় হতে হবে, একটা ভার্বের আগেই হতে হবে। তো সাধারণত দেখবে পজিশনগত এরর দিয়ে দেবে, সাধারণত বাট অলসোকে কোথায় দিয়ে দেবে, এই বাট অলসোকে ঠিক রাখবে, কিন্তু নট অনলিকে কোথায় দেবে, দিয়ে দেবে কনস্টিটিউশনের আগে দিয়ে দেবে, বা গ্র্যান্টসের পরে দিয়ে দেবে, বা উম্যানের আগে দিয়ে দেবে, এরকম জায়গায় দিয়ে দেবে। সেই ক্ষেত্রে আমরা কি দেখব, দ্বিতীয় সেন্টেন্সটা দেখব। দেখো এখানে কমা দেওয়া আছে না, কমা দেওয়া মানে দ্বিতীয় পার্ট সেন্টেন্সের, দ্বিতীয় পার্টে বাট অলসো যার আগে থাকবে, যেমন এখানে ভার্বের আগে আছে, তাহলে নট অনলিও ভার্বের আগেই ঠিক হবে। তো আমাদের ইন্ট্রোডাকশনটা মোটামুটি লেভেলে কমপ্লিট হলো। এরপরে বলেছিল উম্যান এম্পাওয়ারমেন্টটা কি, সেটাকে সম্পর্কে জানতে চেয়েছিল। উম্যান এম্পাওয়ারমেন্ট রেফার্স, মানে এটার সম্পর্কে বলছে, উম্যান এম্পাওয়ারমেন্ট রেফার্স টু ইনক্রিজ দ্য ইম্প্রুভিং দ্য সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড লিগাল স্ট্রেংথ অফ দ্য উম্যান টু এনশিওর ইকুয়াল রাইট টু উম্যান। বলছে উম্যান এম্পাওয়ারমেন্ট এটা কি করবে, ইনক্রিজ করবে মানে বৃদ্ধি করবে, ইমপ্রুভ করবে, উন্নত করে তুলবে, সোশ্যাল মানে সামাজিক, ইকোনমিক মানে অর্থনৈতিক, পলিটিক্যাল রাজনৈতিক, লিগাল আইনত, স্ট্রেংথ অফ দ্য উম্যান মহিলাদের এই সমস্ত দিকগুলোকে আরও ইনক্রিজ করবে, আরও উন্নত করে তুলবে যদি উম্যান এম্পাওয়ারমেন্ট করা হয়। আর টু এনশিওর, এনশিওর মানে নিশ্চিত করা, টু এনশিওর মানে নিশ্চিত করতে, কি নিশ্চিত করতে, ইকুয়াল রাইট টু উম্যান, এবং মহিলাদের যে সমান অধিকার আছে সেই জিনিস নিশ্চিত করতে উম্যান এম্পাওয়ারমেন্টকে বোঝানো হয়। তো এটা চলে গেল আমাদের কাকে বলে, উম্যান এম্পাওয়ারমেন্ট। এর সাথে আরও দুটো লাইন যোগ করেছি, যেটা ছিল আমাদের ইলিউশন অফ রিয়ালিটি সেইখানে। বাট প্র্যাকটিক্যালি, কিন্তু যদি প্র্যাকটিক্যালি দেখা হয়, ওম্যান এম্পাওয়ারমেন্ট ইজ স্টিল অ্যান ইলিউশন অফ রিয়ালিটি, কিন্তু এখনো পর্যন্ত যদি প্র্যাকটিক্যালি ভাবে এটা ভাবা হয়, বিভিন্ন রকমভাবে তো ওম্যান এম্পাওয়ারমেন্ট করার চেষ্টা করা হচ্ছে, পলিসি আনা হয়েছে, বিভিন্ন রকম স্কিম আনা হয়েছে, কিন্তু বর্তমানে এখনো প্র্যাকটিক্যাল ওয়েতে যদি দেখা হয়, তবে কিন্তু ওম্যান এম্পাওয়ারমেন্ট এখনো কিন্তু ভ্রম হিসাবেই কাজ করছে, মানে সঠিকভাবে কিন্তু লাগু হচ্ছে না। আইনে রয়েছে কিন্তু কেউ ওই আইন মান্য করছে না। মেনি ইন্ডিয়ান উম্যান ফেস ডিসক্রিমিনেশন থ্রু আউট অল স্টেজ অফ দেয়ার লাইফ। তাহলে বলছে একাধিক অনেক ইন্ডিয়ান উম্যান রয়েছে যারা ফেস করছে কি, ডিসক্রিমিনেশন ফেস করছে, মানে বৈষম্য ফেস করছে, থ্রু আউট অল স্টেজেস, থ্রু আউট মানে পুরোপুরি, সমস্ত সময় জুড়ে, সমস্ত সময় জুড়ে, অল স্টেজ অফ দেয়ার লাইফ, তাদের জীবনের সমস্ত স্টেজ জুড়ে তারা কি করছে, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য ফেস করছে, অ্যাকর্ডিং টু আ নিউ স্টাডি, নিউ স্টাডি অনুসারে। এবার একটা জিনিস এখানে বলে দিই, এখানে দেখো ফেস, ফেস কিন্তু ভার্ব, কিন্তু এর সাথে দেখো কোনো রকম ইএস বা এস কিন্তু যুক্ত হয়নি, কারণ এখানে মেনি ইন্ডিয়ান উম্যান এটাই কিন্তু আমাদের সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাই এখানে ভার্বও কি হয়েছে, প্লুরাল হয়েছে। চলে আসি পরের পয়েন্টের দিকে। এর পরের পয়েন্ট ছিল যে কিভাবে এম্পাওয়ারমেন্ট হেল্প করে রিডিউস করতে ডোমেস্টিক ভায়োলেন্স, সেই জিনিস দেখব। পরের পয়েন্ট বলছে এম্পাওয়ারমেন্ট হেল্পস টু রিডিউস ইন ডোমেস্টিক ভায়োলেন্স, যেটা সম্পর্কে আমি আগেই বলেছি। ডোমেস্টিক ভায়োলেন্সটা কি, যেমনভাবে গৃহ মানে বধূদের কি করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, ফিজিক্যালি টর্চার করা হয়, মেন্টালি টর্চার করা হয়, বিভিন্ন রকমভাবে পরিশ্রম করানো হয়। তো এই যে ডোমেস্টিক যে ভায়োলেন্সগুলো রয়েছে, এটাকে রিডিউস করতে হেল্প করবে কে, এম্পাওয়ারমেন্ট। যদি ক্ষমতা ওম্যানদের দেওয়া হয়, যদি ওম্যানদের সচেতন করা হয় বিভিন্ন রকমভাবে, তবে অ্যান্ড গিভ দ্য ভ্যালু টু ওম্যান, এবং ওম্যানদের কি করতে সাহায্য করবে, মূল্য দিতে সাহায্য করবে, যাতে পুরুষরা তাকে মূল্য দেয়, সেই জায়গায় পৌঁছাতে সাহায্য করবে। উম্যান আর নট অ্যাবিউজড বাই এনি ফ্যাক্টর সাচ অ্যাজ সেক্সুয়াল অ্যাবিউজ, ইমোশন অ্যাবিউজ আর ফিজিক্যাল অ্যাবিউজ। তো উম্যানরা কি হবে না, মানে এই যে এম্পাওয়ারমেন্ট এটা কিসে হেল্প করছে, রিডিউস করছে ডোমেস্টিক ভায়োলেন্সকে। আর কি রিডিউস করে, উমেনরা আর কিসের শিকার হবে না, উমেন আর নট অ্যাবিউজড বাই এনি ফ্যাক্টর সাচ অ্যাজ সেক্সুয়াল অ্যাবিউজ, বিভিন্ন রকমভাবে, এটা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। ইমোশন
অ্যাবিউজ মানে মেন্টালিভাবে যে অ্যাবিউজ করা হয়, ফিজিক্যাল অ্যাবিউজ আমাদের শরীরের উপরে মারধর করে যে অত্যাচার করা হয়, সেই সমস্ত জায়গা থেকে এম্পাওয়ারমেন্ট কী করবে, হেল্প করবে সেই সমস্ত জিনিসকে রিডিউস করতে। এবার চলে আসবো গভর্নমেন্ট কী কী স্টেপ নিচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ টেকেন এনাফ ইনিশিয়েটিভ টু প্রমোট উমেন এম্পাওয়ারমেন্ট বাই ইন্ট্রোডিউসিং ডিফারেন্ট স্কিম অ্যান্ড পলিসিস। এটা টোটালি আমি পয়েন্ট থেকে নিয়ে নিয়েছি। এরপরে দেখো কী কী জিনিস অ্যাড করেছি। হুইচ নট অনলি ইমপ্রুভস দ্য সোশ্যাল স্ট্যাটাস অফ দ্য ফিমেল পপুলেশন। আর এই যে বিভিন্ন রকমের যে স্কিম, বিভিন্ন রকমের যে পলিসি যেটা নেওয়া হয়েছে, সেটা শুধুমাত্র যে ইমপ্রুভ করছে যে সোশ্যাল স্ট্যাটাস অফ ফিমেল পপুলেশন, শুধু যে মহিলাদের ফিমেল মানে সোশ্যাল সামাজিকভাবে যে তাদের মর্যাদা যে মেনটেন করছে, শুধু এটা নয়, বাট অলসো অ্যাজ আ সলিউশন অফ ডিফারেন্ট সোশ্যাল প্লাইটস মানে হচ্ছে দুর্দশা, লাইক ম্যাটার্নাল মর্টালিটি, ফিমেল ইনফ্যান্টিসাইড, ফিমেল ফর্টিসাইড ইটিসি। তো গভর্নমেন্ট এই যে সমস্ত বিভিন্ন রকমের যে ইনিশিয়েটিভ নিচ্ছে, বিভিন্ন রকমের যে উদ্যোগ নিচ্ছে যে উমেন এম্পাওয়ারমেন্টের জন্য বিভিন্ন রকম স্কিম পলিসি নিচ্ছে, সেটা শুধুমাত্র ইমপ্রুভ, সেটা যে শুধুমাত্র মহিলাদেরকে সমাজে সঠিক পজিশন দিচ্ছে এমনই নয়, এটা আরও কি করছে, বিভিন্ন রকম দুর্দশা সমাজে যে সমস্ত বাজে বাজে জিনিস, যে সমস্ত দুর্দশার শিকার হচ্ছে মহিলা, সেইখানকার সলিউশন তারা নিয়ে আসছে, সেই সমস্ত স্কিম পলিসি। যেমন সেই সমস্ত জিনিসগুলো কী কী, ম্যাটার্নাল মর্টালিটি এর মানেটা কি তোমাদের একটু দেখিয়ে দিই। ম্যাটার্নাল ডেথ এর অর্থ হচ্ছে ডেথ অফ উম্যান হোয়াইল প্রেগনেন্ট থাকাকালীন যে ডেথ হয় তাকেই বলা হয়। তো ম্যাটার্নাল মর্টালিটি বুঝতে পারলে। ফিমেল ইনফ্যান্টিসাইড এটাকেও দেখিয়ে দিই তোমাদের। ফিমেল ইনফ্যান্টিসাইড এটাকে পড়ে নেবে, মানে ছোট ছোট শিশুদেরকে যে হত্যা করে দেওয়া হয়, মেয়ে কন্যা সন্তান জন্মেছে হত্যা করে দিল, পুরুষ সন্তান জন্মালো ঢাকঢোল বাজিয়ে বাড়িতে নিয়ে আসলো। তো এই যে এই ব্যাপারগুলো হচ্ছে ইনফ্যান্টিসাইড। ফিমেল ইনফ্যান্টিসাইড ইজ নট জাস্ট কিলিং অফ ইনফ্যান্ট গার্লস বাট ইটস আ মার্ডার। তো এটা মার্ডারের সমান। একটা মেয়ে হচ্ছে মেয়ে শিশু জন্মাচ্ছে বলে যদি তাকে মেরে দেয়, তো ভেবে দেখো মানসিকতা কোথায়। আজ বিহার বলো আর বিভিন্ন অনেক স্টেট আছে এমন যেখানে মহিলাদের শিক্ষাটা তাদের এত রেস্ট্রিকশন যেটা তোমরা আইডিয়া করতে পারবে না। অনেকেই জানো, অনেকেই ডেটাগুলো জানো যে কিভাবে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। মানে অত্যাচার কারা করছে, বাকিরা না, আমরা করছি। আমরা প্রত্যেকে দায়ী ওদের অত্যাচারের জন্য। আর রয়েছে হচ্ছে ফর্টিসাইড, যেটা রয়েছে ফর্টিসাইড মানে হচ্ছে ভ্রূণ হত্যা। মানে ভ্রূণ থাকাকালীনই যে বিভিন্ন রকম ভ্রূণ টেস্ট করা হতো আগে, যে ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে, যখনই মেয়ে হবে তখনই কি করে দেবে, অ্যাবর্শন করে দেবে। তো এই যে এটাকেই বলা হয় ফর্টিসাইড। তো এই যে সমাজের এই যে দুর্দশাগুলো, এই যে ফ্লাইটসগুলো, যেমন ম্যাটার্নাল মর্টালিটি, ফিমেল ইনফ্যান্টিসাইড, ফিমেল ফর্টিসাইড, এগুলোর কি হতে পারে, সলিউশন হতে পারে কিসের দ্বারা, স্কিমের দ্বারা আর বিভিন্ন রকম পলিসির দ্বারা। অ্যাপার্ট ফ্রম গভর্নমেন্ট স্কিম ছাড়া, অ্যাপার্ট মানে এটা ছাড়াও ডিফারেন্ট বিল অ্যান্ড অ্যাক্টস, বিভিন্ন ধরনের বিল এবং বিভিন্ন ধরনের আইন ফ্রম বোথ প্রি অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড। প্রি অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরে। আমাদের স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে যে সমস্ত বিল এবং আইনগুলো আনা হয়েছিল, সেগুলো হেল্প করে বিভিন্ন রকম সলিউশন আনতে এই যে সমাজে যে দুর্দশাগুলো রয়েছে তার উপরে। তো এইটুকু যদি লেখো সেটাও এনাফ। এর সাথে যদি আরেকটু বাড়াতে চাও সেটাও তোমরা দিয়ে দিতে পারো। হাউএভার দিস ডেজ, এই বর্তমান সময়ে উমেন আর অ্যাচিভিং হাই লেভেল জব জাস্ট অ্যাজ ম্যান ডু। সাধারণত পুরুষরা, ছেলেরা যেমন ক্যাটাগরির জব করে হাই লেভেলের, সেরকমভাবে মেয়েরাও বর্তমান সময় কি করছে, সেই লেভেলেরই জব করছে। Some women are promoted to become a president, leader and other high level positions. এমনকি কিছু কিছু মহিলা এমনও রয়েছে যারা প্রেসিডেন্ট হয়ে রয়েছে, তার প্রমাণ তোমরা দেখেছো। লিডার হতে পারে বড় বড়, বর্তমানে প্রচুর বড় বড় জায়গায় তারা লিডার হিসাবে কাজ করছে মহিলারা। অ্যান্ড আদার হাই লেভেল পজিশন, এবং বিভিন্ন রকম হাই লেভেল পজিশনে তারা কাজ করছে। তো ভালো করে তোমরা ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করো যে আমি কি লেখার চেষ্টা করছি। এর সাথে আরও অনেক পয়েন্ট অ্যাড করা যেতে পারে, যেমন ডিসক্রিমিনেশন কী কী বিষয়ে হচ্ছে, চাইল্ড ম্যারেজ থেকে শুরু করে হচ্ছে বিভিন্ন রকম মহিলাদের আগুনে পুড়িয়ে দেওয়া, এডুকেশন প্রবলেম,
তারপরে হচ্ছে উমেন এম্পাওয়ারমেন্টকে আরও কীভাবে মানে হচ্ছে লাগু করা যেতে পারে সমাজে, সেটার পয়েন্টকেও তোমরা তুলতে পারো। এখানে যেমন পয়েন্ট ছিল সেই অনুসারে আমি রিয়াকশান দিচ্ছি। পয়েন্টটা যদি এরকম থাকে যে কীভাবে লাগু করা যেতে পারে, মানে কোন কোন জিনিসের দিকে ফলো করলে উমেন এম্পাওয়ারমেন্টটা সাকসেসফুল হতে পারে সমাজে, যেমন এডুকেশন রয়েছে, বিভিন্ন রকম প্রচার রয়েছে, শৈশবকালে বিভিন্ন রকম শিক্ষা দেওয়া মহিলাদের, শিশু বাচ্চাদের, যে তোমরা নিজেদের মতামত প্রকাশ করতে পারবে, কারোর ভয়ে চেপে থাকবে না। তো এই যে এই ব্যাপারগুলো মানে কীভাবে কী পদক্ষেপ নিলে উমেন এম্পাওয়ারমেন্টটা সাকসেসফুলভাবে মানে চালু হতে পারে বা ইউজ হতে পারে, সেই ব্যাপারে যদি পয়েন্টে লেখা থাকে তো সেই পয়েন্টও তোমরা এর মধ্যে দিতে পারো, বা আদার্স কোনো পয়েন্ট যদি থাকে সেগুলো তোমরা তুলে দিতে পারো। এটা এই পয়েন্টের উপরে বেস করে আমি লেখার চেষ্টা করেছি। তো ভালো করে প্র্যাকটিস করো প্রত্যেকে, আর একটু ধৈর্য ধরে কাজ করো। এমন যেন না হয় যে খুব তাড়াহুড়ো কোনো কাজে করে দিও না, খুব ঠান্ডা মাথায় জিনিসটাকে পড়ো, বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেকশন করো, বিভিন্ন রকম ডেটা কালেকশন করো, আর তারপরে রিয়েলাইজ করো যে আমাদের দেশ যেটা আজ 1 নম্বরে রয়েছে কেন রয়েছে, এই ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করো। আমরা কতটা দায়ী এর জন্য সেটাকেও একটু বোঝার চেষ্টা করো।